বিশ্বের পরে আওয়ামী লীগকে আমরা বলে আসছে। আওয়ামী লীগ অনেক কথা বলছে, কিন্তু এখনও পর্যন্ত 15-16 মাস পার হয়েছে, এখনও কোনো দায় স্বীকার নেই, অনুশোচনা নেই। এখনও মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় যে হত্যাকাণ্ড, এখনও আওয়ামী লীগের ব্যাপারে কোনো ক্ষমা প্রার্থনা পর্যন্ত নেই। এবং আওয়ামী লীগ যেভাবে ফেরার চেষ্টা করছে, আপনারা আমার সাথে নিশ্চয়ই সবাই একমত হবেন, এরকম চোরাগোপ্তা হামলা, আক্রমণ, নাশকতা, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত করে আওয়ামী লীগ যদি একটা পুরনো সবচেয়ে ঐতিহ্যবাহী দল হয়ে থাকে, এভাবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। বিশ্ব ইতিহাস কথা বলছে না। আমাদের বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্য, সেটাও কথা বলছে না। আওয়ামী লীগকে ফিরতে গেলে তাকে রাজনৈতিকভাবে তাকে সেখানে ফেরা দরকার। আর একটা কথা আমি বলতে চাই, এখন যদি এসব নাশকতার কারণে দেশে যদি ধরে নির্বাচন ভেস্তে যায়, নির্বাচন ভণ্ডুল হয়ে যায়, বা ধরুন একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয়, বাংলাদেশে যদি আফ্রিকান কোনো সিনড্রোম যদি তৈরি হয়, তাহলে কি আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের কোনো সুযোগ আছে? পরিষ্কার উত্তর হবে না। এ পথে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই। বরং যদি নির্বাচন হয় এবং যেদিন আমরা গণভোট নির্বাচন একই দিনে হবে, ভবিষ্যতে একটা রাজনৈতিক সরকার যদি দেশ পরিচালনার দায়িত্ব নেয়, সেই সমাজে আইসিটি ট্রাইব্যুনাল যাদের নামে মামলা নাই, ফৌজদারি কোনো অপরাধের মামলা নাই, আওয়ামী লীগের কর্মী সমর্থক ভোটারেরা যারা আওয়ামী লীগ করতে চান, তারা কিভাবে ভবিষ্যতে একটা বহুত্ববাদী একটা রাজনৈতিক সমাজ, একটা ইনক্লুসিভ সমাজ যেটা আমরা তৈরি করতে চাই আগামী 10, 20, 50 বছরের জন্য, সেই ডিসকোর্সে আওয়ামী লীগ কীভাবে ফিরবে এবং কিভাবে একটা রিকনসিলিয়েশনের প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা আসতে পারেন, এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। এই পথে যাওয়া ছাড়া শর্টকাট, হপ স্ট্যান্ড অ্যান্ড জাম্প করে যেভাবে তারা ফেরার চেষ্টা করছেন, এভাবে আমি আশা করি কোনো সুযোগটা হবে না। এটা নিশ্চয়ই তারা বিবেচনার মধ্যে নেবেন। যেহেতু 14 ডিসেম্বর নিয়ে আলোচনা, প্রাসঙ্গিকভাবে এই কথাটা উল্লেখ করতে হলো। আজকের প্রধান যে আলোচ্য বিষয়, আমি ইতিমধ্যেই বহুবার গত কবছরে যেটা বলেছি, আরপিও মানে অর্থাৎ রাজনৈতিক দলের নিবন্ধনের পুরো প্রক্রিয়াটা হচ্ছে অগণতান্ত্রিক। নাগরিকদের সংবিধান প্রদত্ত যে অধিকার, এটা পুরোপুরি তার পরিপন্থী। এই হলের মধ্যে আমরা যে মানুষগুলো আছি, আমরা যদি এখন একটা প্রস্তাব গ্রহণ করি, আগামীকালকে আমরা একটা রাজনৈতিক দল করব এবং 12ই ফেব্রুয়ারি এই দল নির্বাচনে অংশগ্রহণ করবে। ধরুন একটা সিটেও যদি দল অংশগ্রহণ করতে চায়, নির্বাচন বিদ্যমান আমার যে গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, তার দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশনের আমাকে এই দলের নামে একটা সিটে হলেও আমি আমার দলের পরিচয় মার্কানে আমি ইলেকশন অংশগ্রহণ করতে পারবো। এটি হচ্ছে বেসিক আমার যে জায়গাটা আছে। এর বাইরে যেগুলো হয়েছে, হ্যাঁ আমরা বলেছি পান বিড়ির দোকান করতে গেলেও একটা রেজিস্ট্রেশন লাগে, ঠিক আছে, একটা দল করবে, তার অফিস, তার ঠিকানা, তার যারা দলের নেতারা আছেন, কর্মকর্তারা আছেন, কিছু বেসিক ইনফরমেশান নিশ্চয়ই লাগবে। সুতরাং এটা নিয়ে কারো কোনো আপত্তি নেই। কিন্তু এটা করতে যেয়ে, এবং আমার অভিজ্ঞতা সেগুনবাগিচা আমাদের যে পার্টি অফিসের ডান দিকে, সেখানে 5-7টা নিবন্ধিত দল আছেন। আমি আপনাদেরকে হলপ করে বলতে পারি, আমার সুযোগ হয়নি আমরা রাজনীতির মাঠে যেভাবে আছি তাদের কারো অফিসে যাওয়া বা দেখা, বা তারাও সম্ভবত এ পর্যন্ত কেউ আমাদের অফিস আসা তারাও কোনো প্রয়োজন মনে করে, এবং এদের আমি নামও বলতে পারবো না, দলগুলো কারা, নেতৃত্ব কারা, কী তাদের তৎপরতা, কী এদের কর্মকাণ্ড। হাসিনার 15-16 বছরে ডিজিডিএফআই যাদেরকে মনে করেছে নিবন্ধন দেওয়া দরকার, তাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে। আমাদের নিবন্ধন হয়েছে 8 সালে, আমাদের নিবন্ধনও দিতে চায়নি। পরে যে পরে যিনি হাইকোর্টের বিচারক হয়েছিলেন রুহুল কুদ্দুস বাবু, তাই তো যে ডাক্তার জিএস ছিলেন, তিনি আমাদের এই মামলাটা করে পরে নির্বাচন কমিশনকে পরে বাধ্য করা হয়েছিল। তো তারপরে কোদাল মার্কায় পরে আমাদের নিবন্ধন হয়েছিল। কিন্তু আমি এর পাওয়ার পর থেকে এটাকে এ পর্যন্ত বলে আসছি, এটা অগণতান্ত্রিক, এটা কোনোভাবে এটাকে গ্রহণযোগ্য না। এবং এটা অনেকগুলো নিবন্ধিত দল 10-15 বছর ধরে এটা নিয়ে আন্দোলন তারা করে আসছিলেন। এটা পুরোপুরি একটা বজ্র আটনি, ফসকা গেরোর মতন একটা অবস্থা। নির্বাচন কমিশন এবার অভ্যুত্থানের পরে যাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে
দু-চারটা দল বাদে বাকিটা একেবারে রাজনৈতিক বিবেচনায় তাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন অথবা গোয়েন্দা সংস্থা অথবা বিদ্যমান সরকার যাদেরকে মনে করেছেন দেওয়া দরকার, এমন অদ্ভুত অদ্ভুত নাম, বিস্ময়কর, হাস্যকর এবং উদ্ভট যেসব নামে দলগুলোকে নিবন্ধন দেওয়া হয়েছে। এবং কোর্টের রায় নিয়ে কোর্টের ঘাড়ে চড়ে অনেককে নিবন্ধন দেওয়া হয়েছে। বাংলাদেশে অভ্যুত্থানের পরে যদি 5টা দলও যদি নিবন্ধিত হওয়ার প্রশ্ন থাকে, রাষ্ট্র সংস্কার আন্দোলন তার মধ্যে অন্যতম। সুতরাং এটা নিয়ে এবং এটা হচ্ছে যে এবং এটা সরকার, নির্বাচন কমিশন কারো কোনো দয়া দাক্ষিণ্যের কোনো প্রশ্ন না। এটা ন্যায্যতার প্রশ্ন, এটা ইনসাফের প্রশ্ন, এটা আইনগত বৈধতার একটা প্রশ্ন, একটা নৈতিক একটা দায়িত্বের প্রশ্ন। এটা আমার মনে হয় যে কারণ হচ্ছে যে সংস্কারের গোটা এজেন্ডা, যে দল, যে সংগঠন, যে নেতৃত্ব বাংলাদেশে যারা সবচেয়ে বেশি জনপ্রিয় করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলন, তার মধ্যে একেবারে পুরোধা একটা সংগঠন। সুতরাং রাষ্ট্র সংস্কার যদি নিবন্ধন না চাইতো, তাদেরকে ডেকে এনে, হাসনাত কাইমদেরকে ডেকে এনে বলা উচিত ছিল, ভাই আপনারা দল করেন, আপনাদেরকে আমরা এই প্রতীকে, এই মার্কায় আপনাদেরকে আমরা নিবন্ধন দিচ্ছি। দ্যাট শুড হ্যাভ বিন ডান। তো সুতরাং এই কথাটা বলতে চাই। আর ওনারা নির্বাচন কমিশন সংস্কারের ব্যাপারে কমিশন একটা রিপোর্ট হয়েছে। ইলেকশন কমিশনকে আমি অভিযুক্ত করেছি তিনবার। আমরা ইতিমধ্যে 3বার তাদের সঙ্গে দেখা হয়েছে। একবার ওনারা দায়িত্বে আসার পরপর, আরেকবার আমরা মাসখানিক আগে, আরেকবার এবার যে তারা রাজনৈতিক দলগুলোর সাথে তারা যে আলাপ করলেন এবারই। এবং তারা আরপিও তারা চূড়ান্ত করলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো আলাপ আলোচনা ছাড়াই। তারা চূড়ান্ত করলেন এবং তারা বললেন কি যে জাতীয় ঐক্যমত্য কমিশনে যেহেতু এটা ওখানে আলোচনা হবে বলা হয়েছে, এজন্য রাজনৈতিক দলগুলোর সাথে আমরা কোনো আলোচনাই করিনি। তারা বড় ধরনের অন্যায় তারা করেছেন। মাঠে প্লেয়ার যারা, তারা জানে না কি আইনে তাদেরকে খেলতে হবে।